লা সাথে লেয়ারের নীতি, সাথে লেয়ারের নীতি, বিবৃতি ও ব্যাখ্যা। ঠিক আছে। তো এটাতে কি বলা আছে, যে কোনো বহুমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা থাকলে ওই অবস্থায় যে কোনো একটা নিয়ামক, তাপমাত্রা, চাপ অথবা ঘনমাত্রা যদি পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থান এমন ভাবে বদলাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়। অর্থাৎ যখন কোনো বহুমুখী বিক্রিয়ায় কি থাকে, সাম্যাবস্থা থাকে, তো একটা বিক্রিয়ার সাম্যাবস্থা থাকলো, তো এটাকে আমরা তিনটা নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা যে কোনো একটা পরিবর্তন করলাম, তখন বিক্রিয়াটা হয় তোমার ডান দিকে যাবে অথবা বাম দিকে যাবে। অর্থাৎ হয় উৎপাদ বাড়বে, না হলে বিক্রিয়ক বাড়বে, যে কোনো একটা হবে আর কি, যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়। অর্থাৎ একটা বাড়তেছে আর একটা কমতেছে, তখন কি নিউট্রাল হয়ে যাচ্ছে। আবার একটা কমতেছে আবার একটা বাড়তেছে, তাহলে কি নিউট্রাল থাকতেছে। তাহলে সাম্যাবস্থা থাকবে, বাট কম বেশি হইতে পারে উৎপাদ বা বিক্রিয়ক। তো এই জন্য আমাদের জিনিস জানতে হবে দুইটা, একটা হচ্ছে তোমার তাপহারী বিক্রিয়া এবং তাপ উৎপাদী বিক্রিয়া, এই দুইটা জিনিস আমাদের একটু জানতে হবে। এখন আসো তোমার আহ এটা লিখি আমরা একটু, কোন অভিমুখী বিক্রিয়ায়, কোন অভিমুখী বিক্রিয়ায়, কোন উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালে যদি ওই অবস্থার একটি নিয়ামক, একটি নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ অথবা ঘনমাত্রা পরিবর্তন করা হয়, পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান, তবে সাম্যের অবস্থান এমনভাবে বদলাবে, এমনভাবে বদলাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়, নিয়ামক পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়। ঠিক আছে। তাহলে এইটা হলো আমাদের রুলস, নীতিটা। ঠিক আছে, নীতিটা একদম হুবহু যেভাবে আছে সেভাবে মুখস্থ রাখতে হবে। ওকে, একদম একটা কমা দাড়ি কমা চেঞ্জ করা যাবে না, নীতি যেটা থাকে সেটাই লিখতে হয়। আচ্ছা, এখন আসো আমাদের এই নীতিটা জানতে হলে প্রথমে সবগুলোর প্রভাব জানতে হবে, তাপমাত্রা, চাপ এবং আয়তন, ঘনমাত্রা। ঠিক আছে, এই তিনটার প্রভাব জানতে হবে। তো তাপমাত্রার প্রভাবের ক্ষেত্রে আমাদের শিখতে হবে প্রথমে কোনটা তাপহারী কোনটা তাপ উৎপাদী। তো তাপহারী তাপ উৎপাদী আমরা চিনি, তাই না? কিভাবে চিনি? তাপ উৎপাদী মানে কি? তাপ উৎপাদী এবং তাপহারী মানে একটা বিক্রিয়াতে যখন তাপ উৎপন্ন হয় তাকে আমরা তাপ উৎপাদী বলি। আর যেখানে তাপ হারায়, যেমন মনে করো বিক্রিয়ার শুরুতে একটা তাপমাত্রা ছিল, এখন বিক্রিয়ার শেষে সেটা তাপমাত্রা কমে গেছে, তার নাম হলো তাপহারী বিক্রিয়া। আর তাপ উৎপাদিতে তাপমাত্রা উৎপন্ন হয়। এখন ডেল এস এর মানটা তোমরা জানো, ডেল এস এর মানটা সবসময় নেগেটিভ হয়।
তোমরা মনে রাখবা ডেল এস এর মানটা কি হয়, নেগেটিভ হয় তাপ উৎপাদিতে, হ্যাঁ, ঋণাত্মক হয়। অর্থাৎ আহ ধরো একটা বিক্রিয়া N2 প্লাস 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে তৈরি হয়েছে 2 মোল অ্যামোনিয়া। এখানে উৎপন্ন হয়েছে +92.2 কিলোজুল। এখন এই বিক্রিয়াটা কি তাপ উৎপাদী? হ্যাঁ, এটা তাপ উৎপাদী। কিভাবে বুঝলা? কারণ বিক্রিয়ার পরে প্লাস দেওয়া আছে, অর্থাৎ এতটুকু তাপ উৎপন্ন হয়েছে। যখন ডেল এস বলবো, ডেল এস বললে এই মানটা নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, ডেল এস বললে কি হবে, নেগেটিভ। বুঝতে পারছো? অর্থাৎ আমরা ডেল এস মানে কি, বিক্রিয়ক এবং উৎপাদের তাপমাত্রার পার্থক্য। ঠিক আছে, পার্থক্য। তো পার্থক্য করলে নেগেটিভই হয়ে যায় পরে। তাইলে মনে রাখবা, যদি তোমার বিক্রিয়ার পরে এখন প্লাস দিয়ে থাকে এরকম, তাইলে বুঝবা তাপ উৎপাদী। আর ডেল এস এর মান তো যদি নেগেটিভ থাকে তাহলে তো বুঝতে পারবা যে এটা তাপ উৎপাদী। তাহলে ডেল এস নেগেটিভ থাকলে অথবা উৎপাদের পাশে যদি প্লাস দিয়ে এটা থাকে, তাহলে বুঝবা এটা তাপ উৎপাদী বিক্রিয়া। আর তাপ হারিতে কি হবে? ধরো একটা তাপ হারি বিক্রিয়া, ধরো কি হতে পারে, N2O4, এটা ভেঙে তৈরি হয়েছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এটাতে মনে করো -150 কিলোজুল এরকম দেওয়া আছে। -50, 150 কিলোজুল মানে হচ্ছে যে এটা তাপ হারি, মানে তাপ হারাইছে। কতটুকু হারাইছে? -150 কিলোজুল। তাহলে ডেলেস কি হবে? ডেলেসটা হবে পজিটিভ, পজিটিভ 150। তাহলে তাপ উৎপাদী তাপ হারি আমরা বুঝলাম। এখন যেখানে তোমার তাপ উৎপন্ন হয়ে আছে, তুমি সেখানে আবার তাপমাত্রা দিতেছো, আবার তাপমাত্রা বাড়াচ্ছ, তাহলে বিক্রিয়া কি সম্মুখমুখী হবে নাকি পশ্চাৎমুখী হবে? অবশ্যই পশ্চাৎমুখী হবে। তেলা মাথায় তেল দেওয়া মানে কি, অলরেডি তোমার মাথায় তেল দেওয়া আছে আর তুমি তেল দিতেছো, তাহলে কি জিনিসটা আরো খারাপ হবে। তেমনি এটাও ঠিক ওরকম, তাপ উৎপাদী তাপ উৎপন্ন হয়ে আছে অলরেডি, তুমি তারও আরো তাপমাত্রা বাড়াইতেছো। এখন সে কি করবে? বিক্রিয়াটা তার পশ্চাৎমুখী নিয়ে যাবে বা বাম দিকে চলে যাবে। অর্থাৎ এখানে তোমাদের লিখতে হবে, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া কোন দিকে যায়? বাম দিকে সরে যায়। অর্থাৎ বিক্রিয়ক বৃদ্ধি পায়। বিক্রিয়ক মানে কি, এটা হলো বাম পাশ, বাম দিকে চলে যাচ্ছে। বাম দিক মানে, বাম দিকে মানে কি, পশ্চাৎমুখী হওয়া। ঠিক আছে, তাহলে তাপমাত্রা বাড়াইলে এইটা লিখতে হবে। আর যদি তাপমাত্রা কমাও, তখন সে সামনের দিকে যাবে, অর্থাৎ ডান দিকে যাবে। ঠিক আছে, তাহলে তাপমাত্রা কমাইলে এবং বাড়াইলে কি হয় এটা আমরা বুঝলাম, তাপ উৎপাদিতে। আর তাপ হারিতে কি হবে বলো? তাপ হারিতে তাপমাত্রা বাড়াইলে বাড়বে, অর্থাৎ সামনের দিকে যাবে। তাপমাত্রা কমাইলে পিছের দিকে আসবে বা পশ্চাৎমুখী হবে। অর্থাৎ এটা সমানুপাতিক সম্পর্ক, এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। শেষ। তো তাপ উৎপাদিতে তাপমাত্রার সাথে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। ঠিক আছে, ব্যস্তানুপাতিক। আর এটা হচ্ছে সমানুপাতিক। তাহলে এই কথাগুলোই লিখলেই কিন্তু হয়ে যাবে। তাহলে একটা বিক্রিয়া দিয়ে দিলে তুমি আগে সেটা ইন্ডিকেট করবা, এটা তাপ উৎপাদী দিছে নাকি তাপ হারি দিছে। এটা তুমি ইন্ডিকেট করবা কি দ্বারা? ডেল এস এর মান দ্বারা। ঠিক আছে, ডেল এস এর মান দ্বারা, অথবা এখানে পজিটিভ চিহ্ন দিছে না নেগেটিভ চিহ্ন দিছে সেটা দ্বারা। ঠিক আছে, এটা দ্বারা তোমরা ইন্ডিকেট করবা। তারপরে ব্যাখ্যার মধ্যে লিখবা কি, তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া কোন দিকে যাবে? বাম দিকে সরে যাবে, অর্থাৎ পশ্চাৎমুখী হবে। এবং বিক্রিয়ক বাড়বে, উৎপাদ হ্রাস পাবে। কি হবে? বিক্রিয়ক বাড়বে এবং উৎপাদ হ্রাস পাবে। বাড়বে, উৎপাদ হ্রাস পাবে, কারণ উৎপাদ কমতেছে। এটা হলো তাপমাত্রা বাড়াইলে। আর তাপমাত্রা কমাইলে কি হবে? বিক্রিয়া সম্মুখমুখী হবে, অর্থাৎ ডান দিকে সরে যাবে। বিক্রিয়ক কমবে, উৎপাদ বাড়বে। এটা হলো তাপ উৎপাদিতে। ওকে। আর তাপ হারিতে কি সমানুপাতিক, তাপমাত্রা বাড়াইলে কি হবে, কমাইলে কি হবে, আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি। এই জিনিসটা আমরা মনে রাখবো।
বুঝতে পারছো? ওকে, এখন আসো সাম্যাবস্থার উপর চাপের প্রভাব। সাম্যাবস্থার উপর কি, উপর চাপের প্রভাব। তাহলে PCl5 ভেঙে তৈরি হচ্ছে PCl3 আর Cl2, সবগুলোর পরে কি দাও, গ্যাস দাও। নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস টু অ্যামোনিয়া গ্যাস। এই দুইটা পয়েন্ট দিয়ে আমরা বুঝতে পারবো যে কি হবে কি হবে। আরেকটা দাও, তিনটা দিয়ে শিখি আমরা। তাহলে তিনটা বিক্রিয়া দিচ্ছি এখানে, তাই না? তিনটা বিক্রিয়া দেওয়া আছে এখানে। প্রথম বিক্রিয়াতে খেয়াল করো, আমাদের চাপের প্রভাবের ক্ষেত্রে মনে রাখতে হবে মোল সংখ্যা কি জানতে হবে, মোল সংখ্যা। উৎপাদে মোল সংখ্যা কত, বিক্রিয়কে কত, ঠিক আছে? তাহলে উৎপাদে কত, 1 মোল প্লাস 1 মোল 2 মোল, আর বিক্রিয়কে হচ্ছে শুধু 1 মোল। তাহলে যেদিকে মোল সংখ্যা কম, চাপ বাড়াইলে সেই দিকেই যাবে। কি বলছি? মোল সংখ্যা যেদিকে কম, চাপ বৃদ্ধি করলে বিক্রিয়া সেই দিকেই যাবে। কথা ক্লিয়ার? তাহলে মোল সংখ্যা কত উৎপাদে, 1 + 1 2 মোল, আর বিক্রিয়কে শুধু 1 মোল, তাহলে 2 - 1। ডেলেন কত হয়, ডেলেন হয় 1। অর্থাৎ উৎপাদে তোমার কি বেশি, মোল সংখ্যা বেশি, আর বিক্রিয়কে মোল সংখ্যা একটা। তাহলে তুমি যদি চাপ বৃদ্ধি করো, তাহলে বিক্রিয়া যাবে পশ্চাৎমুখী, অর্থাৎ বাম দিকে সরে যাবে। উৎপাদ হ্রাস পাবে, বিক্রিয়ক বৃদ্ধি পাবে। তাহলে 1 নম্বর বিক্রিয়ায় যদি তুমি চাপ বৃদ্ধি করো, তাহলে বিক্রিয়া কি হবে, পশ্চাৎমুখী হবে, উৎপাদ হ্রাস পাবে, বিক্রিয়ক বৃদ্ধি পাবে। এতটুকু কথা লিখতে হবে সুন্দর মতো। আর চাপ যদি হ্রাস করি, তাহলে কি হবে, সম্মুখমুখী হবে। তাহলে তুমি যদি প্রথম বিক্রিয়ায় উৎপাদ বাড়াতে চাও, কি বাড়াতে চাও, উৎপাদ বৃদ্ধি করতে চাও, তোমার করণীয় কি, চাপ কমাইতে হবে। কি করতে হবে, চাপ কমাইতে হবে, নিম্ন চাপ দিতে হবে। নিম্ন চাপ দিলে তখন বিক্রিয়া কোন দিকে যাবে, সম্মুখমুখী হবে। কথা ক্লিয়ার? তাহলে তোমাদের অবজেক্টিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে এই বিক্রিয়াতে উৎপাদ বৃদ্ধির জন্য করণীয় কি। এতটুকু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, আর সৃজনশীলতা আসলে ব্যাখ্যার পুরাটাই লিখতে হবে। তাহলে আমাদের আহ হিসাবটা কি বললাম, অলরেডি তোমরা বুঝতে পারছো। 2 নম্বর বিক্রিয়াটা চিন্তা করো, যে এখানে বিক্রিয়ক হলো 1 + 3 মানে 4 মোল, আর এইখানে হচ্ছে 2 মোল। তাহলে কোন দিকে কম, এটা কম না, উৎপাদে কম না? তাহলে যদি তুমি চাপ বৃদ্ধি করো বা চাপ বাড়াও, তাহলে কি হবে, বিক্রিয়া যাবে সামনের দিকে, যেদিকে তোমার মোল সংখ্যা কম সেদিকেই যাবে। তাহলে এখানে তোমাকে বলবে উৎপাদ বৃদ্ধির জন্য করণীয় কি, চাপ বাড়াইতে হবে, এক কথায় কি করতে হবে, চাপ বৃদ্ধি করতে হবে, ঠিক আছে? হুম। তাহলে চাপ বৃদ্ধি করলে কি হবে, উৎপাদ বৃদ্ধি হবে, বিক্রিয়া ডান দিকে যাবে, অর্থাৎ সম্মুখমুখী হবে। আর চাপ হ্রাস করলে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে, উৎপাদ হ্রাস পাবে। শেষ। আর যখন দুই পাশেই মোল সংখ্যা মিলে যাবে, উৎপাদও মোল সংখ্যা 2, বিক্রিয়কেও 2, তখন চাপের কোনো প্রভাব থাকবে না। এখানে কোনো চাপের প্রভাব নাই, চাপের প্রভাব নেই, চাপের প্রভাব নেই। ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা, মোল সংখ্যা নিয়ে কোনো সমস্যা? মোল সংখ্যা নিয়ে কি কোনো সমস্যা আছে? না ভাইয়া। তাহলে একটু বলতে পারবা তুমি, যে কিভাবে আমি
দুই নাম্বার বিক্রিয়াতে উৎপাদ বৃদ্ধি করব। উৎপাদ বৃদ্ধির জন্য কি করতে হবে বলো? চাপ কমানো লাগবে। হ্যাঁ, দুই নাম্বার বিক্রিয়া কি করতে হবে উৎপাদ বৃদ্ধির জন্য? চাপ কমানো লাগবে। সাদিয়া ওকে ঠিক বলছে? ভাইয়া, 2 নাম্বার বিক্রিয়ায় উৎপাদ বাড়াতে হলে চাপ বৃদ্ধি করতে হবে। কেন বৃদ্ধি করতে হবে বলে দাও তো। কারণ মোল সংখ্যা কম আছে, মোল সংখ্যা যদি উৎপাদে কম থাকে তাহলে উৎপাদ বৃদ্ধি করতে হলে চাপ বাড়াতে হয়, আর যদি উৎপাদে মোল তাহলে সংখ্যা বেশি যেদিকে মোল থাকতো। সংখ্যা কম সেই দিকে হ্যাঁ। তোমার কি যাবে বিক্রিয়াটা চাপ বাড়াইলে? কথা বোঝো না, একটা কথা মনে রাখবে, যেদিকে মোল সংখ্যা কম চাপ বাড়াইলে সেদিকেই যাবে। এখন উৎপাদে যেহেতু কম, তুমি চাপ বাড়াইলে উৎপাদের দিকে যাবে না। আর এক নাম্বার বিক্রিয়াতে কি হবে? চাপ বাড়াইলে কোন দিকে যাবে? পশ্চাৎমুখী হবে। কারণ কি, এখানে মোল সংখ্যা কম আর এখানে বেশি। সো যেদিকে মোল সংখ্যা কম সেদিকে কিন্তু যাবে। একটুটুকু কথা মনে রাখলে পারতে তোমার পুরোটা আমি ব্যাখ্যা লিখতে পারবা এমনিতেই। এবার বুঝছো? তার মানে মনোযোগ দিয়ে দেখতে হবে জিনিসগুলো। ভাই আমি তখনই বুঝলাম, আমি উৎপাদ আর বিক্রিয়ক গুলাই ফেলছিলাম ওই জন্য আর কি। উৎপাদ বিক্রিয়া গুলা ফেললে হবে? আচ্ছা দেখো, এখন না সাম্যাবস্থার উপর ঘনমাত্রার প্রভাব। কার প্রভাব? ঘনমাত্রা। সবসময় মনে রাখবা যে উৎপাদ থাকে ডান দিকে আর বিক্রিয়ক থাকে বাম দিকে। তোমার হাতটা মনে রাখবা, হাত যেদিকে, ডান হাত যেদিকে উৎপাদ সেদিকে, বাম হাত যেদিকে বিক্রিয়ক সেদিকে। এটাই মনে রাখলেই হবে। আচ্ছা দেখো, সাম্যাবস্থার উপর ঘনমাত্রার প্রভাব। আচ্ছা, তাহলে এটা তোমার হচ্ছে কিভাবে মনে রাখবা, ধরো একটা বিক্রিয়া তোমার N2O4। এখন তুমি যদি বিক্রিয়ক যোগ করো, কি যোগ করো? বিক্রিয়ক। অর্থাৎ তুমি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইছো। মেন কথা হচ্ছে বিক্রিয়ক যোগ করা মানে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ানো। ঠিক আছে? তাহলে বিক্রিয়ক যোগ করা মানে কি? বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ানো। তাহলে বিক্রিয়ক যদি বাড়ে তাহলে উৎপাদ বৃদ্ধি পাবে না বলো? উৎপাদ বাড়বে। তার মানে বিক্রিয়া ডান দিকে যাবে। কোন দিকে যাবে? ডান দিকে। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলে, বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে কি হবে বলো তো? বিক্রিয়া ডান দিকে যাবে। বিক্রিয়া ডান দিকে যাবে, অর্থাৎ উৎপাদ বৃদ্ধি পাবে। তার মানে তুমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াও বা বিক্রিয়ক যোগ করো তাহলে উৎপাদ বাড়বে। এখন তুমি যদি উৎপাদ বাড়াও, খেয়াল করো তুমি কি করতেছো, উৎপাদ, এটার ঘনমাত্রা বৃদ্ধি করতেছো, উৎপাদের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা। তখন কি হবে? উল্টাটা হবে, তখন উৎপাদ ভাঙতে শুরু করবে। উৎপাদ ভেঙে পরে বিক্রিয়ক হওয়া শুরু করবে। বুঝতে পারছো? তাহলে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করলে কি হবে? উৎপাদ ভেঙে বিক্রিয়ক হওয়া শুরু করবে, অর্থাৎ বিক্রিয়া কোন দিকে যাবে? ডান দিকে চলে যাবে। এই সরি, বাম দিকে চলে যাবে তখন বিক্রিয়াটা। ঠিক আছে? অর্থাৎ পশ্চাৎমুখী হবে। তাহলে মেইন কথা দুইটা, তুমি যদি বিক্রিয়ার ঘনমাত্রা বাড়াও বিক্রিয়া যাবে ডান দিকে, আর উৎপাদনটা বাড়াইলে বাম দিকে। শেষ। কারণ কি জানো? যাতে সাম্য ধ্রুবকের মানটা স্থির থাকে। কেন বলো তো? যাতে, যাতে সাম্য ধ্রুবকের মানটা স্থির থাকে, ধ্রুবকের মান স্থির থাকে এই জন্য। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কিছু বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের জিনিসগুলো জেনে রাখতে হবে। যেমন তোমার হেবারবোস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন করা, স্পর্শ পদ্ধতিতে সালফার ডাইঅক্সাইড উৎপাদন করা, এই বিক্রিয়াগুলো আমাদের জানতে হবে। হ্যাঁ,
তাহলে আমরা একটু এই বিক্রিয়াগুলোতে কি কি ব্যবহার করা হয়, কিভাবে তোমার আহ কি বলে সৃজনশীলে লিখতে হয় সেটা আমরা দেখবো। হ্যাঁ, তো দেখো, প্রথমে আমরা পড়বো হচ্ছে বাণিজ্যিক পদ্ধতিতে তোমার বাণিজ্যিক হেবার বোস পদ্ধতিতে কি উৎপাদন? অ্যামোনিয়া গ্যাস উৎপাদন। অ্যামোনিয়া গ্যাস উৎপাদন। ঠিক আছে, তাহলে কি করতে হবে? একটা অ্যামোনিয়া নাইট্রোজেন গ্যাস নিব, তারপর নিব হাইড্রোজেন গ্যাস। কয় মোল থাকবে? 3 মোল থাকবে। উভয়মুখী চিহ্ন দিব। এখানে উৎপন্ন হবে 2 মোল অ্যামোনিয়া। এখানে ডেল এস এর মান থাকবে হচ্ছে তোমার, ডেল এস থাকবে -92 ডিগ্রি, -92.2 ডিগ্রি, 92.2 ডিগ্রি না স্যার, কিলোজুল। কিলোজুল থাকবে, শক্তির মান যেহেতু কিলোজুলই হবে। তাহলে এখন দেখো এখানে চাপ কত, প্রভাবকের নাম কি, প্রভাবক সহায়ক কি কি আছে সবগুলো আমরা দেখবো। হ্যাঁ, তাহলে মনে রাখবা এখানে মেইন প্রভাবকের নাম হচ্ছে, প্রধান প্রভাবক যেটা, প্রধান প্রভাবক তার নাম হচ্ছে আয়রন গুঁড়া। কি গুঁড়া? আয়রনের গুঁড়া। আর প্রভাবক সহায়ক, প্রভাবক সহায়ক কারা থাকবে? মানে হচ্ছে যারা প্রভাবকের প্রভাবন ক্ষমতা বাড়াবে, তারা কিন্তু সরাসরি কি করবে না, বিক্রিয়ার গতিটাকে হ্রাস বৃদ্ধি করবে না। তারা শুধুমাত্র আয়রনের কি করবে, আয়রনের কার্যকারিতা বাড়াবে। ঠিক আছে, তাহলে এটা হলো মোলিবডেনাম। মোলিবডেনাম, অ্যালুমিনিয়াম অক্সাইড যেটাকে আমরা বলি অ্যালুমিনা, সিলিকন ডাইঅক্সাইড এবং ম্যাগনেসিয়াম অক্সাইড, এগুলো হচ্ছে প্রভাবক সহায়ক। আর অত্যানুকূল তাপমাত্রা এবং চাপ কত? দেখো, অত্যানুকূল তাপমাত্রা এবং চাপ, অত্যানুকূল তাপমাত্রা এটা হচ্ছে তোমার 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। আর অত্যানুকূল চাপ হচ্ছে 200 থেকে 300 ATM। 200 থেকে 300 ATM। 200 থেকে 300 ATM। তাহলে তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, যেহেতু এটা তাপ উৎপাদী বিক্রিয়া। কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। সেই জন্য আমাদের তাপ উৎপাদী বিক্রিয়ার তাপমাত্রা যদি আমি বাড়াই, তাহলে কি হবে? বিক্রিয়া পশ্চাৎমুখী হবে। এই জন্য তুমি যদি অ্যামোনিয়ার উৎপাদন বাড়াতে চাও, তাহলে কি করতে হবে? তাপমাত্রা কম রাখতে হবে। তাপমাত্রা কম রাখতে হবে, যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে? নীতিটা দিতে হবে। নীতি যেটা লিখে দিছি, সাথে নীতি লিখে দিছি, এটা লিখতে হবে। লেখার পরে তোমাকে এই যে তোমার প্রভাবক গুলো, এগুলো লিখতে হবে। তাপমাত্রার প্রভাবটা লিখতে হবে, চাপের প্রভাবটা লিখতে হবে। চাপটা কি লিখবা? যেহেতু উৎপাদে মোল সংখ্যা 2, বিক্রিয়কে মোট 4, তাহলে তুমি চাপ বাড়াবা। কি বাড়াবা? চাপ বাড়াবা। চাপ বাড়াইলে বিক্রিয়া সামনের দিকে যাবে, ডান দিকে যাবে, অর্থাৎ উৎপাদ বাড়বে এবং তাপমাত্রা কমাইতে হবে। নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রা, সরি, নিম্ন তাপমাত্রা উচ্চ চাপ দিতে হবে। মেন কথা হচ্ছে এটা, নিম্ন তাপমাত্রা উচ্চ চাপ। তাহলে আমরা যখন হেবারবোস পদ্ধতিতে অ্যামোনিয়া পাবো, তখন আমরা পাবো কি জানো? বাস্তবে 35 থেকে 40% অ্যামোনিয়া পাবো। তো দেখো, আমাদের এটাই মনে রাখতে হবে যে এইসব শর্ত প্রয়োগ করলে, লেখো, এসব শর্ত প্রয়োগ করলে সর্বোচ্চ 15 থেকে 25% অ্যামোনিয়া পাওয়া যায়। কি পাওয়া যায়? অ্যামোনিয়া পাওয়া যায়। কিন্তু আমরা যে বাণিজ্যিকভাবে যে অ্যামোনিয়াটা আমরা বাজারে বাজারজাত করা হয়, সেটা হচ্ছে লিকার অ্যামোনিয়া। ঠিক আছে, শিল্পক্ষেত্রে যেটা করা হয় লাভজনকভাবে, শিল্পক্ষেত্রে
বাস্তবে সর্বাধিক 35 থেকে 40% অ্যামোনিয়া উৎপাদন হয়। এটাকে আমরা বলি লিকার অ্যামোনিয়া। কি বলি এটাকে? স্টার দিয়ে রাখো, খুবই ইম্পর্টেন্ট। এটাকে বলি আমরা লিকার অ্যামোনিয়া। লিকার অ্যামোনিয়া বলি এটাকে, ঠিক আছে? এটা বাণিজ্যিক ভাবে আমরা পাই, লিকার অ্যামোনিয়া। লিকার অ্যামোনিয়া। তাহলে লাভজনক ভাবে আমরা শিল্পক্ষেত্রে 35 থেকে 40% পাই, এটাকে আমরা বলবো লিকার অ্যামোনিয়া। এরপরে দেখো, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদন। তাহলে সালফার অ্যাসিড পাওয়ার জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে, কি তৈরি করতে হবে? সালফার ট্রাই অক্সাইড, অর্থাৎ সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন। কি হবে? সালফার ট্রাই অক্সাইড, এটা তৈরি করতে হবে। তো সমতা করলে এখানে আসবে 2, এখানে আসবে 2, ঠিক আছে? তাহলে এখানে প্রভাবক কি থাকবে? প্রভাবকের নাম হলো ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড অথবা প্লাটিনাম চূর্ণ। প্রভাবকের নাম কি? ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড বা প্লাটিনাম চূর্ণ। অত্যানুকূল তাপমাত্রা কত? অত্যানুকূল তাপমাত্রা হচ্ছে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। অত্যানুকূল চাপ কত? 1.7 atm। তো মনে রাখবা, যখন আমরা জারণ করব তখন এখানে ডেল এস এর মানটা সম্ভবত হবে হচ্ছে তোমার -99 ডিগ্রি, 99 কিলোজুল। 99 কিলোজুল, ঠিক আছে? 99 কিলোজুল, অর্থাৎ এটা কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া, এটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে তোমাদের তাপ হাড়ি বিক্রিয়ার উদাহরণ দেই। তাপ হাড়ি, এটা তো তাপ উৎপাদী বুঝলা। অত্যানুকূল তাপমাত্রা এবং চাপ মুখস্থ রাখতে হবে খুব ভালো মতো। প্রভাবক টভাবক যা যা আছে, এগুলো অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর সৃজনশীল আসলে তো কিভাবে লিখতে হবে এটা তো জানোই। এখন আসো আরেকটা করাই, সেটা হচ্ছে তোমার অসওয়াল্ড পদ্ধতিতে, বা এটাকে আমরা বলতে পারি বার্কল্যান্ড আইট। বার্কল্যান্ড আইট পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড তৈরি করা, ঠিক আছে? আচ্ছা, তো বার্কল্যান্ড আইট পদ্ধতিতে কি তৈরি করা? নাইট্রিক অ্যাসিড উৎপাদন, নাইট্রিক অ্যাসিড উৎপাদন। এটাকে আমরা বলতে পারি আরেকটা নাম অসওয়াল্ড। অসওয়াল্ডের পদ্ধতি। এটা একটা ব্যতিক্রমী পরীক্ষা বা পদ্ধতি। সেটা হচ্ছে তোমার নাইট্রোজেন এবং অক্সিজেন যুক্ত করা হবে, হ্যাঁ? তো উৎপন্ন হবে এখানে প্রথমে
নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড তৈরি হবে, এটাও গ্যাস। তো এখানে ডেল এস এর মানটা কত হবে? প্লাস 180, 180.75 কিলো জুল। এটা ব্যতিক্রম কেন জানো? কারণ এটা দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া গুলো কিন্তু তাপ উৎপাদই হয়, বাট এটা দহন বিক্রিয়া হওয়ার পরেও তাপ হারি। ঠিক আছে, দহন বিক্রিয়া হওয়ার পরেও তাপ হারি হবে এটা, দহন বিক্রিয়া হওয়ার পরেও কি হবে? তাপ হারি। অর্থাৎ এই বিক্রিয়াতে তোমাকে কি করতে হবে? তাপমাত্রা বৃদ্ধি করতে হবে, তাপমাত্রা বাড়াইলে উৎপাদ বাড়বে। ঠিক আছে। আর এখানে কিন্তু চাপের প্রভাব নাই। কেন চাপের প্রভাব নাই জানো? চাপ কেন হবে না? কারণ এটা উৎপাদে হলো 2 মোল, বিক্রিয়কেও 2 মোল। সো এখানে চাপের প্রভাব পাবা না তুমি। এখানে তোমার কি নাই? চাপের প্রভাব নেই, চাপের প্রভাব নেই। আরেকটা জিনিস করতে পারো উৎপাদ বাড়াইতে হইলে, কি জানো? যদি তুমি সাথে সাথে, সাথে সাথে তুমি যদি নাইট্রিক অক্সাইড এটাকে তুমি বিক্রয় স্থল থেকে নিয়ে যাও, তাই উৎপাদন বৃদ্ধি পাবে তখনও। ঠিক আছে। কি করতে হবে? যদি তুমি বিক্রয় স্থল থেকে সরিয়ে ফেলো সাথে সাথে, বিক্রয় স্থল থেকে উৎপাদটা সরিয়ে ফেলো সাথে সাথে, বিক্রিয়া স্থল থেকে সরিয়ে নিলে কি হবে? উৎপাদ বৃদ্ধি পাবে, উৎপাদন বৃদ্ধি পাবে। ঠিক আছে। তাহলে এগুলো আমরা পড়বো। আচ্ছা, তোমাদের পরের টপিকে যাই। তাহলে এখান থেকে কিন্তু সৃজনশীল অনেক অনেক ইম্পর্টেন্ট, মানে একটা কমন থাকবেই। হ্যাঁ, এই যে এই টপিকটা থেকে। সো এই টপিকটা ভালো মতো পড়বা। এবারে সব ভর ক্রিয়ার সূত্র এবং বিক্রিয়ার সাম্য ধ্রুবক। ভর ক্রিয়ার সূত্র, ভর ক্রিয়ার সূত্র ও বিক্রিয়ার সাম্য ধ্রুবক। তো প্রথমে হচ্ছে সূত্রটা কে দেন? এটা দেন হচ্ছে তোমার গোল্ডবার্গ ও পি ভাগে, তো পিটার ভাগে। ঠিক আছে, গোল্ড বার্গ ও তারাই সূত্রটা প্রদান করেন। তো এরা বলছেন যে নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় কোন রাসায়নিক বিক্রিয়ার হার, কোন রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয়ায় অংশগ্রহণকারী প্রতিটি বিক্রিয়ক, বিক্রিয়ায় অংশগ্রহণকারী প্রতিটি বিক্রিয়কের, প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের
তো এটা হইতে পারে তোমার মোলার ঘনমাত্রা, এটা আমরা বলতে পারি যে মোলার ঘনমাত্রা বা আংশিক চাপ বলতে পারি। ঠিক আছে, বা আংশিক চাপ, আংশিক চাপের সমানুপাতিক। ঠিক আছে, সমানুপাতিক। তাহলে এই সক্রিয় ভরটা কি? এটা হইতে পারে মোলার ঘনমাত্রা অথবা আংশিক চাপ। মনে রাখবা, দ্রবণের ক্ষেত্রে ডগ স্টাইল, তাহলে দেখো, যখন দ্রবণের ক্ষেত্রে হবে, কিসের ক্ষেত্রে? দ্রবণের ক্ষেত্রে, তখন সেটা কি হবে? তোমার মোলার ঘনমাত্রা, অর্থাৎ এন ইকুয়াল টু কি, W/m। অর্থাৎ যখন তোমার দ্রবণের ক্ষেত্রে হবে মোল সংখ্যা হিসাব করব, আর আংশিক চাপ হচ্ছে গ্যাসের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? গ্যাসের ক্ষেত্রে। তাহলে গ্যাসের ক্ষেত্রে হচ্ছে আংশিক চাপ, আর দ্রবণের ক্ষেত্রে হচ্ছে মোলার ঘনমাত্রা। মধু নদী, খাওয়া যেত না? হম, খাওয়া যেত না। মধু আমি খাই না। খাস না? কিনছিলাম আমি। ভালো জিনিস তো খাইবি না, খাইবি তো না, দিয়ে দিই। হম, তাহলে পড়া, ঠিক আছে, জায়গা হলো আলমটা কই চাইছিলাম। আচ্ছা, এখন দেখো, দুইটা বিক্রিয়ক A+B, এবং এখান থেকে আমরা উৎপাদ তৈরি করছি কি, C+D। আচ্ছা, তো এটার বিক্রিয়ার হার কি হবে? এটা যে উভমুখী বিক্রিয়া, তো বিক্রিয়ার হার, মনে রাখবো, বিক্রিয়ার হার ইকুয়াল টু, বিক্রিয়ার হার RF সমানুপাতে কি হবে? A/B। যখন আমরা এটাকে উঠাই দিব, তখন কি হবে? এখানে আমরা কে বসাবো, K1 দিলাম। K1টা কি? একটা হার ধ্রুবক, বিক্রিয়ার হার ধ্রুবক। ধরো এটা সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক। K1টা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক। আর তাহলে যেহেতু এটা K1 ধরছি, তাহলে আরেকটা বলতে পারি না যে RB ইকুয়াল টু কি, সমানুপাতিক উৎপাদ, উৎপাদেরটা লিখি এখন, C/D। তাহলে RB ইকুয়াল টু কি হবে? K2 C/B। তাহলে এটা কি হবে বলো তো? K2টা হচ্ছে পশ্চাৎমুখী, এটা কি পশ্চাৎমুখী বিক্রিয়ার হার K2টা। আচ্ছা, তাহলে
যখন আমাদের সাম্যাবস্থায় যায় তখন কি হয়? সম্মুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয় না? সমান হয়। তাহলে আমরা বলতে পারি না যে সাম্যাবস্থায় আর এফ ইকুয়াল টু আর ডি? এটা বলা যায় কিনা? এটা বলা যায়। তাহলে সাম্যাবস্থায় কি লিখবো? সাম্যাবস্থায় আর এফ ইকুয়াল টু আর বি। তাহলে কি হবে? K1 A ক্রস বি ইকুয়াল টু K2 সি ক্রস ডি। তাহলে কি হবে? K1/K2 ইকুয়াল টু রুট ওভার সি ইন্টু ডি বাই এ ইন্টু বি। বলতে পারি কিনা? বলতে পারি। তাহলে K1/K2 আমরা কি বলতে পারি? কেসি বলতে পারি না? কেসি মানে কি? মোলার ঘনমাত্রার সাপেক্ষে সাম্য ধ্রুবক। এটা মানে হচ্ছে মোলার ঘনমাত্রার সাপেক্ষে সাম্য ধ্রুবক। মোলার ঘনমাত্রার সাপেক্ষে, সি মানে কি? কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন মানে ঘনমাত্রা। ঠিক আছে? সাপেক্ষে সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবক। সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবক। ঠিক আছে? তাহলে কে সি ইকুয়াল টু কি হবে? উপরে হবে সি ডি, নিচে হবে এ বি। তার মানে কি বুঝলা? উপরে থাকবে উৎপাদ, এটা কিন্তু উৎপাদ। নিচে থাকবে হচ্ছে বিক্রিয়ক। ঠিক আছে? অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল, উপরে থাকবে উৎপাদের ঘনমাত্রার গুণফল। ঠিক আছে? উৎপাদেরটা থাকবে উপরে, নিচে থাকবে হচ্ছে বিক্রিয়কেরটা। ভাইয়া আপনার কথা বোঝা যায় না, বাইরে বাইরে আসতেছে। বুঝে আসছে? আচ্ছা, এটা তো লেখছো নাকি? এটা তো লেখো, তাহলে এমনিতে বুঝতে পারবা। তাহলে দেখো আমি কি বলতেছি। সাম্য ধ্রুবক অর্থাৎ কেসি। কেসি মানে হচ্ছে মোলার ঘনমাত্রা। মোলার ঘনমাত্রা সাপেক্ষে সাম্য ধ্রুবক কেসি কি হবে? উপরে থাকবে উৎপাদের ঘনমাত্রার গুণফল, নিচে থাকবে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। এতটুকু আমরা বুঝলাম। এখন আসো আরেকটা জিনিস শিখাই তোমাদের। এটা তোমার হচ্ছে ডাইরেক্ট আমার এ বি সি ডি এইভাবে শিখলাম। এখন দেখো, ধরো এখন এখানে কি দেওয়া আছে? মূল সংখ্যা দেওয়া আছে না? এই যে এটা, এগুলো কিন্তু মূল সংখ্যা। ছোট হাতের গুলো কি? মূল সংখ্যা। ঠিক আছে? ছোট হাতের গুলো হচ্ছে মূল সংখ্যা। ঠিক আছে? মূল সংখ্যা। তাহলে সাম্য ধ্রুবক কে সি ইকুয়াল টু কি হবে? উপরে থাকবে হচ্ছে উৎপাদ। উৎপাদ, নিচে থাকবে হচ্ছে বিক্রিয়ক। এতটুকু আমরা শিখছি নাকি? আর এই মূল সংখ্যাগুলো আছে না, মূল সংখ্যাগুলো কি হবে বলতো? এখানে পাওয়ার হবে। কি হবে? পাওয়ার হয়ে যাবে। অর্থাৎ যখন মূল সংখ্যা থাকবে তখন এটা এখানে পাওয়ার হিসেবে গুণ করতে হবে। তো সাম্য ধ্রুবক কাকে বলে? এটা একটু সাম্য ধ্রুবক কাকে বলে বা সাম্যাঙ্ক কি? সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক কি? একটি বহুমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থায়
উৎপাদ সমূহের উৎপাদ সমূহের মোলার ঘনমাত্রা বা আংশিক চাপের গুণফল এবং বিক্রিয়ক সমূহের বিক্রিয়ক সমূহের বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রা বা আংশিক চাপের গুণফলের অনুপাত অনুপাত এটাকে বলা হয় সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক। অর্থাৎ এই যে জিনিসটা লিখছি না আমরা এখানে, এটাকে আমরা কথায় লিখলাম, কথায় প্রকাশ করলাম। তাহলে আমরা কিন্তু শুধুমাত্র কি শিখছি? কেসি শিখছি, কেপিটা তো শিখি নাই। কেপিটা কি হবে তাহলে? আমরা শুধু এখানে কি বসাবো বলতো? চাপের মানটা বসাবো, তাইলে হয়ে গেল। ঘনমাত্রার জায়গায় আমরা কি বসাবো? চাপের মানটা বসাবো, আংশিক চাপ বসাবো। তাহলে কেপি ইকুয়াল টু কি হবে? আমরা এখানে চাপের মানটা বসাই দিলাম, ঠিক আছে? চাপের মানটা বসাই দিলাম, হয়ে গেল আংশিক চাপ। এবার আসো সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবকের উপরে তাপমাত্রার প্রভাব। তো আরেকটা জিনিস বলে দেই, কেপি কেসির কিন্তু কিন্তু একক নাই। কেপি কেসির একক বিহীন। একক বিহীন কেন জানো? কারণ অনুপাতের একক হয় না। যেহেতু দুই পাশেই ঘনমাত্রা, এখানেও ঘনমাত্রা এখানেও ঘনমাত্রা, এই জন্য একক বিহীন বলছে। এটা হাজার হাজারের বইয়ে আছে একক বিহীন, বাট অন্যান্য কিছু বইয়ে আছে একক আছে। একক বের করা যায় এখানে। একক বের করা যায়, এটা আমরা শিখবো কিভাবে বের করতে পারি। যেমন দেখো, আমি একটা শিখাই দেই। ধরো তোমাকে একটা বিক্রিয়া দিয়ে দিছে, N2 আর হচ্ছে ওই যে হাইড্রোজেন। তো আমরা জানি কেপি কেসির একক নাই, বাট তোমাকে যদি বলে যে এটা একক কি হবে, অপশনে দেওয়া আছে একক বিহীন। ধরো অপশনে দেওয়া আছে একক বিহীন, ওইটাই দেখাবা, একক বিহীনই দেখাবা। কিন্তু অপশনে একক বিহীন নাই, তাহলে কি করবা? তখন তোকে বের করতে হবে। তাহলে আহ কেস ইকাল টু কি হবে? উপরে হবে উৎপাদ হোল স্কোয়ার, তাই না? আর নিচে হবে কি? বিক্রিয়ক। বিক্রিয়ক কি আছে? N2 আর H2। আমরা এখানে একক 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 প্রথম ব্র্যাকেট না, থার্ড ব্র্যাকেট হবে, অবশ্য থার্ড ব্র্যাকেট দিয়ে করবো আর কি। দিলাম, ঠিক আছে। কারণ আমরা জানি মোল সংখ্যা কি হয়? পাওয়ার হয়। মোল সংখ্যা পাওয়ার হয়। সো
আমরা এখন জানি যে ঘনমাত্রার একক কি বলতো, ঘনমাত্রার এককটা হচ্ছে মোলারিটি বা মোল পার লিটার। মোল পার লিটার, আমরা এখানে মানগুলো বসাই। মোল পার লিটার, মোল পার লিটার হোল স্কোয়ার। নিচে কি হবে? মোল পার লিটার ইন্টু মোল পার লিটার হোল কিউব। তার আলটিমেটলি কি হইতেছে? উপরে হইতেছে মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার, নিচে হইতেছে কি মোল টু দি পাওয়ার 4 পার লিটার টু দি পাওয়ার 4। এটা হইতেছে না? এটা হইতেছে। তাহলে এটা উপরে চলে গেলে কি হবে? মোল ইনভার্স টু আর লিটার স্কোয়ার, এটা হবে। খেয়াল করো, তাহলে আমরা এটা কিভাবে করছি? স্কোয়ার, তাই না? -4, তাহলে কি -2 হয়ে যাবে না? -2। আর এটা কি -2 আছে +4 কত হয়? +2। তাহলে এটা হবে না? হ্যাঁ। এটা বুঝতে পারছো কিভাবে এককটা বের করতে হয়? এটা বুঝছো কি বলতো? না বুঝলে জানাও, হ্যাঁ। আরেকটা দেখাই দেয়, আরেকটা করাই দিই, তাহলে আরো ক্লিয়ার হবে। আরেকটা করাই দিলে বুঝতে পারবো হয়তো আরো ভালো মতো। এইটার কেসির একক কি? কেসির একক তাহলে কি হবে বলো তো? উপরে হবে উৎপাদ, নিচে হবে বিক্রিয়ক, তাই না? বিক্রিয়ক। তাহলে একক কি হবে বলো? মোল পার লিটার ইন্টু মোল পার লিটার বাই মোল পার লিটার। সবার একক কিন্তু একই। এটা কাটা চলে গেল, কি হবে? মোল পার লিটার। সহজ না? সহজ। এই জিনিসটা বুঝছো? হুম। আর কেপিটা কিভাবে বের করবো? কেপি, এটা কিন্তু আরো সহজ কেপিটা বের করা। কেপিটা বের করতে হবে কি জানো? ডেল এন দ্বারা। ডেল এন এর মান কত বলো তো? ডেল এন মানে কি? উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। উৎপাদে কয় মোল আছে? 2 মোল। বিক্রিয়কে আছে 1 মোল, তাহলে কত হইলো? ডেল এন এর মান 1 হইলো। তাহলে এই ওয়ানটা কোথায় বসাবা? এটিএম এর উপরে বসাবা। এটাই একক। এটিএম এককটা কি হবে? এটিএম। আরেকটা করাই। একটু আগে যে দিলাম বিক্রিয়াটা মনে আছে? অ্যামোনিয়ারটা। অ্যামোনিয়ারটা কি ছিল? উৎপাদে ছিল 2 মোল, আর বিক্রিয়কে ছিল 4 মোল। তাহলে কি হবে? -2। তাহলে এক কেপি কি হবে? কেপি হবে এটিএম ইনভার্স 2। এটিএম ইনভার্স 2। শেষ। সাবা বুঝছো? জি ভাইয়া, বুঝেছি। ইয়া বুঝছো? সাদিয়া বুঝছো? হ্যাঁ ভাইয়া, বুঝছি। কি যে বুঝছো, পরের দিন করতে দিলে। আচ্ছা এখন দেখো, তাহলে এই একক বিহীন যদি অপশনে থাকে একক বিহীন, ওইটাই দাগাবা কিন্তু, বুঝছো? আর যদি অপশনে একক বিহীন না থাকে, তখন কিন্তু তোমাকে এইভাবে বের করে করতে হবে। এখন দেখো সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্কের উপরে তাপমাত্রার প্রভাব আলোচনা করো। তাপমাত্রার প্রভাব আলোচনা করো। তো আমরা জানি তাপমাত্রা যখন স্থির থাকে, বিক্রিয়ার সাম্যাঙ্ক স্থির থাকে। কিন্তু তাপমাত্রা যখন পরিবর্তন হয়, সাম্যাঙ্কের কিছুটা পরিবর্তন হয়। এইটা ব্যাখ্যা করছেন হচ্ছে বিজ্ঞানী ভ্যান হফ। ঠিক আছে? বিজ্ঞানী ভ্যান হফ এই জিনিসটা আবিষ্কার করছেন।
যে তাপমাত্রা পরিবর্তন হইলে সাম্যাঙ্কের কিছুটা পরিবর্তন হয়। আচ্ছা, তো সমীকরণটা ছিল এরকম, আমরা যে শিখছিলাম যে লগ কে পি ইকাল টু কি ছিল বলতো? ঢালের মানটা মাইনাস ডেল এস বাই 2.303 আর ডট 1/t প্লাস ধ্রুবক। এরকম একটা সমীকরণ আমরা পড়ছিলাম। তো সরল রেখা সমীকরণ পড়ছো না? সরল রেখা ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি, এটা তো পড়ছো। তো ভ্যান ডপের সমীকরণটাও ঠিক এরকম, তোমার এটার উপর প্রতিষ্ঠিত আর কি। তো তিনি দেখছেন দুইটা বিক্রিয়া, একটা তাপ উৎপাদী একটা তাপ হারিতে, পরীক্ষা করছে, দেখছেন যে এটা হলো একটা তাপ হারি বিক্রিয়া। তো তাপ হারিতে এই পাশে তিনি দিচ্ছেন হচ্ছে লগ কেপি, লগ কেপি, আর এখানে দিচ্ছেন হচ্ছে -1/t। তো তিনি কি দেখছেন, তুমি যদি তাপমাত্রা বাড়াও, কি বাড়াও বলো তো? তাপমাত্রা বাড়াও। তাপমাত্রা বাড়ানো মানে কি? এইটার মান কমে যাওয়া। ধরো তুমি এটার নিচে 250 লেখছো, আর এটার নিচে লেখছো 300। খেয়াল করো, ধরো এটা 300 কেলভিন, এটা 250 কেলভিন, কোন মানটা বড় আসবে? অবশ্যই এই মানটা বড় আসবে, আর এই মানটা ছোট আসবে। তাহলে তাপমাত্রা বাড়াইলে এই যে 1/t, এটার মান কমে। এটার মান কি? কমে। বুঝতে পারছো? তো তিনি দেখছে যে তাপহারী বিক্রিয়াতে তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাঙ্কের বৃদ্ধি পায়, আর তাপ উৎপাদিতে তাপমাত্রা বাড়াইলে সাম্যাঙ্ক হ্রাস পায়। যার ফলে তিনি বলছে, যেহেতু তাপহারী বিক্রিয়াতে সাম্যাঙ্ক বাড়তেছে, বিক্রিয়ার উৎপাদও বৃদ্ধি পাচ্ছে। আর তাপহারীতে যেহেতু তোমার সাম্যাঙ্কের মান কমতেছে, সেহেতু কি, উৎপাদন হ্রাস পাচ্ছে। এইটাই ব্যাখ্যা, যেটা আমরা পড়ে আসছি। হ্যাঁ, যেটা আমরা অলরেডি পড়ে আসছি। তাহলে এটাই হলো আমাদের সম্পর্ক সাম্যাঙ্কের সাথে। দাঁড়াও, চিত্রটা একটু আঁকি। তাহলে তাপ হারিয়ে গেল, আর একটা তাপ উৎপাদী এরকম হবে। হ্যাঁ, তো লগ কেপি আর হচ্ছে -1/t। তাহলে তাপ হারিতে কি হয়? সাম্যাঙ্ক বৃদ্ধি পায়, তাপমাত্রা বাড়ালে সাম্যাঙ্ক বৃদ্ধি পায়। তাপমাত্রা বাড়ালে, অর্থাৎ তাপমাত্রা বাড়ানো মানে হচ্ছে 1/t, এটার মান হ্রাস পাওয়া। ঠিক আছে? মান হ্রাস পেলে সাম্যাঙ্ক বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? সাম্যাঙ্ক বৃদ্ধি পায়। আর সাম্যাঙ্কের মান বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাওয়া। সাম্যাঙ্কের মান বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাওয়া। আর তাপ উৎপাদিত কি হবে? উল্টাটা হবে। তাপমাত্রা বাড়লে সাম্যাঙ্কের মান হ্রাস পাবে, অর্থাৎ উৎপাদ হ্রাস পাবে, বিক্রিয়া বাম দিকে চলে যাবে। হ্যাঁ, আরেকবার বলো। আচ্ছা, তাহলে আমি কি বলছি? তুমি ধরো তাপমাত্রা বাড়াইছো। তাপমাত্রা বাড়ানো মানে কি? এই যে নিচের টি, নিচের টি আছে না, বড় হাতের টি, এটার মধ্যে আমি বললাম যে একটা তাপমাত্রা ধরো 25 ডিগ্রি, 298 কেলভিন।
আরেকটা তাপমাত্রা হচ্ছে তোমার 50 কেলভিন। তাহলে কত হইলো? 323 কেলভিন। এখন 1/298 মানে কি? এটার মান কমে যাবে না, নাকি এটার মান কমবে? কোনটা কমবে? যেটার নিচে বেশি সংখ্যা আছে, বড় সংখ্যা আছে, সেটার মান কমবে, তাই না? তার মানে তাপমাত্রা বাড়ানো মানে হচ্ছে এই যে 1/T, এটার মান হ্রাস পাওয়া। 1/298 আর 1/323, কোনটার মান কম হয়? অবশ্যই 1/323, এটার মান কম হবে। তাহলে তার সাম্যাঙ্ক বৃদ্ধি পাবে, কারণ তাপহারী বিক্রিয়াতে সাম্যাঙ্ক বৃদ্ধি পায়। তাপমাত্রা বাড়ালে সাম্যাঙ্ক বৃদ্ধি পায় এবং বিক্রিয়া কি যায়? সামনের দিকে যায়, উৎপাদ বৃদ্ধি পায়। আর তাপ হারিতে, সরি, উল্টা বললাম নাকি? তাপ হারিতে বলতেছি। আর তাপ উৎপাদিতে কি হয়? তাপমাত্রা বাড়াইলে সাম্যাঙ্ক হ্রাস পায়। সাম্যাঙ্ক যখন হ্রাস পাবে, বিক্রিয়া যাবে পশ্চাৎ দিকে। ঠিক আছে? তাহলে এইটাই আমাদের মনে রাখতে হবে, যে তাপ উৎপাদী বিক্রিয়াতে সাম্যাঙ্ক কি হবে? হ্রাস পাবে। সাম্যাঙ্ক হ্রাস পাবে এবং বিক্রিয়া কোন দিকে যাবে? পশ্চাৎ দিকে যাবে বা বাম দিকে যাবে। ঠিক আছে? তাপ উৎপাদিতে। তাহলে মেইন কথা একটা, সাম্যাঙ্ক যখন বাড়বে, কোথায় বাড়বে? তাপ হারিতে। কেন বাড়বে? তাপমাত্রা বাড়াইলে। তিনটা পয়েন্ট। হ্যাঁ, তাপ হারি বিক্রিয়াতে সাম্যাঙ্ক বৃদ্ধি পায় কেন? তাপমাত্রা বাড়াইলে। বিক্রিয়া কোন দিকে যায়? সামনের দিকে যায়, অর্থাৎ উৎপাদ বৃদ্ধি পায়। আর তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপমাত্রা বাড়াইলে কি হয়? সাম্যাঙ্কের মান হ্রাস পায়, বিক্রিয়া পশ্চাৎমুখী হয় এবং উৎপাদ হ্রাস পায়। এটা মনে রাখলেই হবে। বুঝছো? এখন দেখো, আহ তোমাদের কিউসি সম্পর্কে কিছু বলা হয়নি। কিউসিটা কি? কিউসি, এটাকে বলা হয় বিক্রিয়ার কোশেন্ট। কি বলা হয়? বিক্রিয়ার কোশেন্ট। তো কোশেন্ট মানে হচ্ছে হার। তো তোমাকে যদি বলা হয় যে একটা বিক্রিয়া দিলাম A+, এখানে দাও, একটু আগে আমরা করছিলাম না কেসি? কেসিতে যেটা করছি না, ঠিক সেম জিনিস আমরা কি করব? কিউসিতে করব। একদম সেম, উপরে থাকবে উৎপাদ আর নিচে থাকবে হচ্ছে বিক্রিয়ক। এটা মূলত পাই আমরা হচ্ছে গিবসের মুক্ত শক্তি থেকে পাই আমরা। গিবসের মুক্ত শক্তি নাম শুনছো? বিজ্ঞানী গিবস, এর একটা সমীকরণ আছে, গাণিতিক সমীকরণ, মুক্ত শক্তি সমীকরণ। এটা একটু দেখো, যে গিবসের মুক্ত শক্তি বা একটা গাণিতিক সমীকরণ। গিবসের মুক্ত শক্তিটা কি?
একটা কোন সিস্টেম, ধরো একটা সিস্টেমের মধ্যে দুইটা অংশ থাকে, বুঝছো? একটা হচ্ছে মুক্ত শক্তি, যাকে কি করা যায়, কাজে রূপান্তর করা যায়, অর্থাৎ ব্যবহারযোগ্য কাজ পাওয়া যায় যেখান থেকে, তাকে বলা হয় মুক্ত শক্তি। আরেকটা হচ্ছে অপ্রাপ্য শক্তি, যেটাকে আমরা ব্যবহার করতে পারি না। বুঝতে পারছো? যাকে আমরা কি করতে পারি না, ব্যবহার করতে পারি না। একটা সিস্টেম তার পরিবেশের উপরে সর্বোচ্চ কি পরিমাণ ব্যবহারযোগ্য কাজ করতে বা কাজ সম্পাদন করতে সক্ষম, তা বোঝা যায় হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার হ্রাসের মান থেকে। এটাকে বলা হয় গিবসের মুক্ত শক্তি। তাহলে একটা সিস্টেম তার পরিবেশের উপর সর্বোচ্চ কি করতে পারে, যে পরিমাণ ব্যবহারযোগ্য শক্তি বা কাজ সম্পাদন করতে পারে বা সক্ষম, তা কই থেকে জানা যায় বলো তো? তা কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার হ্রাসের মান থেকে জানা যায়। তাহলে এটাকে বলা হয় গিবসের মুক্ত শক্তি। তো সংজ্ঞাটা যদি লিখতে চাও লিখতে পারো, যে কোনো প্রক্রিয়ায় সিস্টেম তার পরিবেশের ওপর পরিবেশের ওপর সর্বোচ্চ কি পরিমাণ ব্যবহারযোগ্য, কি পরিমাণ ব্যবহারযোগ্য কার্য সম্পাদন করে বা সক্ষম, তা কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় হ্রাসের মান থেকে জানা যায়। তাকে বলা হয় গিবসের মুক্ত শক্তি। ধরো একটা তাপমাত্রা, সেই তাপমাত্রায় একটা এন্ট্রপি আছে। এন্ট্রপি মানে কি? এন্ট্রপি অলরেডি তোমরা পড়ছো। এন্ট্রপি মানে হচ্ছে বিশৃঙ্খলার পরিমাণ, তাই না? বিশৃঙ্খলার পরিমাণ। তো ধরো হচ্ছে তোমার টি তাপমাত্রায়, ধরি টি কেলভিন তাপমাত্রায় কোন সিস্টেমের এন্ট্রপি, কোন সিস্টেমের এন্ট্রপি কত, যদি তোমার এস হয়, এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি, এস হয়, তাহলে সিস্টেমের অপ্রাপ্য শক্তির মান কত? অপ্রাপ্য শক্তির মান হচ্ছে টি × এস। টি কেলভিন তাপমাত্রা, তো শক্তিটা হবে টি × এস, এন্ট্রপির সাথে গুণফল হবে। তাহলে যেহেতু তোমার অপ্রাপ্য শক্তি পাইছি আমরা, তাই না? মনে রাখবা তাহলে, মুক্ত শক্তি মানে হচ্ছে যেই কাজটা বা যেই শক্তিটা আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে? তাহলে সিস্টেমের মোট শক্তি কি হবে বলো তো? সিস্টেমের মোট শক্তি ইকুয়াল টু মুক্ত শক্তি, এটাকে বলে আমরা মুক্ত শক্তি, প্লাস অপ্রাপ্য শক্তি। মোট শক্তিকে আমরা কি বলবো তাহলে? এইচ বলবো। এইচ মানে হলো এনথালপি। কি? এনথালপি।
এনথালপি। তাহলে এনথালপি ইকাল টু জি প্লাস টিএস। তাহলে জি ইকাল টু কি হবে? এইচ মাইনাস টিএস। এটাই হলো সমীকরণ, গিবসের সমীকরণ। বুঝছো? এটাই হলো গিবসের মুক্ত শক্তি। এই সমীকরণটার মাধ্যমেই তোমার দেখা হয় যে একটা স্থির চাপ এবং তাপমাত্রায় কোন প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কি না। স্থির তাপমাত্রা এবং চাপে কোন প্রক্রিয়া কি হবে, স্বতঃস্ফূর্ত হবে কি না, এটা জানা যায় এখান থেকে। তাহলে এই সমীকরণটা মনে রাখতে হবে। তাহলে ডেল জি ইকুয়াল টু কি হবে? ডেল এইচ মাইনাস টি ইন্টু ডেল এস। বুঝতে পারছো? আজকে কি আর পড়াবো? না ভাইয়া থাক। তুলছো এগুলা, তুলছো এগুলা, পড়ছো? তুলে নিও এগুলা, হ্যাঁ। আর হচ্ছে ইয়া করো, উম হাদিসের বইটা একটু পড়ো, হ্যাঁ। বইয়েরটা রিডিং করবা একটু, কইলা এগুলা অঙ্ক টঙ্ক কি আছে দেখবা একটু একটু করে। ঠিক আছে, যাও তাহলে আজকে।